after creation it will have to stay in a queue যে কোনটার পরে কোন প্রসেস যাবে, একটা এরকম আমাদের সিকোয়েন্স মেনটেন করতে হবে। Program is the passive entity, or we can say this is the executable file, and process is the active entity. প্রোগ্রামটা আমাদের স্টোর থাকে মেমোরিতে, or we can say ডিস্কের মধ্যে স্টোর থাকবে as an executable file. And যখন এই প্রোগ্রামটাকে হচ্ছে কি আমরা লোড করে আনি মেমোরি থেকে, এক্সিকিউটেবল ফাইলটা লোড হয়ে আসে, তখন ওটাকে কি বলা হয়? প্রসেস, which is the active entity. Execution of program started via a graphical user interface, or we can say the mouse click. লাইক যখন আমরা কোনো ফাইল ওপেন করতেছি মাউস ক্লিকে, অথবা রান বা কোনো একটা অপারেশনে ক্লিক করতেছি, তারপরে আমার প্রোগ্রামটা এক্সিকিউট হওয়া স্টার্ট হয়। or it can happen with the command. After we write a command in the command line, it can also create the execution of a program. One program can be several processes. একটা বড় কোডকে আমরা চাইলে ছোট ছোট হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। তো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা আমার কি হিসেবে ছোট প্রোগ্রাম, প্রত্যেকটা আলাদা আলাদা প্রসেস হিসেবে আমার কি রান করতে পারবে। অথবা সাপোজ একটা প্রসেসের মধ্যে we have like similar kind of task, or like three different sections, তিনটা সেকশন আমার তিনটা আলাদা আলাদা প্রোগ্রাম হিসেবে রান করবে, অথবা তখন আমরা বলতে পারি তিনটা আলাদা আলাদা প্রসেসে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট হবে। In that case, we consider that multiple users are executing the same program. তো যেহেতু আমাদের প্রসেসটাকে আমরা ডিভাইড করে নিচ্ছেন, আলাদা আলাদা ভাবে এগুলো থ্রেডের মধ্যে এক্সিকিউট হচ্ছে, তখন আমরা এগুলোকে ধরে নিই যে আমার মাল্টিপল প্রোগ্রাম অথবা মাল্টিপল ইউজার কি করতেছে, এই প্রোগ্রাম গুলাকে ইউজ করতেছে, একটা সেম প্রোগ্রামকে মাল্টিপল ইউজার ইউজ করতেছে। So that is the basic of the process, but it's actually a process. Then comes the process structure. প্রসেস স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে একটা প্রসেস যে শুধু কতগুলো কোডের লাইনই থাকবে তা না, ইট ক্যান ইনক্লুড আ লট অফ থিংস, as in rather than the code part it can have a text section, which can include some information. It also can have the program counter. Program counter actually includes the um, exactly which line is going to execute now, or next which line will be executed. And then also they include the content of the processor register. Processor কি? CPU. So CPU হচ্ছে কি আমাদের যে রেজিস্টার থাকে, ওই রেজিস্টারে ঠিক ওই প্রসেসটার জন্য যে রেজিস্টার গুলো ইউজ করা হয় ওগুলো কন্টেন্টের ইনফরমেশনও দরকার হয়। Then rather than that, we can have the stack. স্ট্যাকের মধ্যে আমাদের কোডের যে লোকাল ভ্যারিয়েবলস গুলো থাকে, আমরা অথবা যে কোনো একটা ফাংশনের প্যারামিটারস গুলো, টেম্পোরারি ডেটাস গুলো, ওগুলোর জন্য স্ট্যাক ইউজ করা হয়। And it can also have the data section for the global variables অথবা static variables, যেগুলো কিনা আমার ফাংশন চেঞ্জের পরেও চেঞ্জ হবে না, ওটা আমার ডেটা সেকশন ইনক্লুড করা হয়। And also it can include the heap. হিপ অ্যাকচুয়ালি যদি আমাদের ইউজ করা হয় কোনো প্রসেসের মধ্যে, তাহলে প্রসেস যখন কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে তখন ওটার জন্য ডাইনামিক্যালি যে মেমোরি অ্যালোকেশন হচ্ছে ওটার জন্য হিপ ইউজ করা হয়। তো রান টাইমে আমাদের যে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন হয়, ফর দ্যাট ইট ইউজেস দ্য হিপ। মোরলেস দিস ইজ দ্য ফিগার, যেখানে কিনা প্রসেসর আমার হচ্ছে এই স্ট্রাকচারের মধ্যে কি কি থাকতে পারে। উই ক্যান হ্যাভ আ টেক্সট সেকশন, দেন উই হ্যাভ দ্য ডেটা সেকশন যেখানে আমার গ্লোবাল অথবা স্ট্যাটিক ভ্যারিয়েবলস গুলো থাকে। উই হ্যাভ দ্য হিপ, হিপের মধ্যে হচ্ছে কি আমাদের ইনফরমেশন থাকবে। রান টাইমে যদি কোনো মেমোরি ডাইনামিক্যালি অ্যালোকেট করতে হয়, তার মানে কি নতুন করে আমার কোডটা যখন ক্রিয়েট করেছিলাম তখন মেমোরিতে লাগে নাই, যখন ও রান করতেছে তখন আমার নতুন করে অ্যালোকেট করতে হচ্ছে, তখন আমাদের হিপ ইউজ করতে হয়। We can also have the stack for the temporary data and local variables. এটা ছাড়াও হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার, তারপর হচ্ছে গিয়ে রেজিস্টার কন্টেন্ট গুলো, তো আরো এরকম ইনফরমেশন থাকতে পারে। আর আমাদের মেইন কোড ইনস্ট্রাকশন তো আছে। তো দিস ইজ হাউ দ্য প্রসেস ইজ অ্যাকচুয়ালি ইন। অথবা আমরা বলতে পারি যে প্রোগ্রাম কোডের বাইরেও একটা প্রসেসর কি কি লাগে। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন? প্রসেস কি এন্ড প্রসেস স্ট্রাকচারটা কি?
Any question? রেসপন্স তো করতে হবে, নাহলে বুঝবো কেমনে পড়া বুঝতেছে। No question. ওকে, নেক্সট আসে আমাদের প্রসেস স্টেট নিয়ে। প্রসেস স্টেট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় আসবেই। প্রসেস স্টেট যদি আসে, অনেক সময় ডায়াগ্রামটা ড্র করতে বলে। তো প্রসেস স্টেট বলতে কি বোঝাচ্ছে, একটা প্রসেস যখন ক্রিয়েট করা হয় তখন প্রসেস যেই টার্মিনেশন আগ পর্যন্ত কতগুলো স্টেটের মধ্যে দিয়ে যায়। কি কি ধরনের স্টেট হতে পারে? when the process is created, that is a new state. আফটার দ্যাট, প্রসেস ক্রিয়েশনের পরে ওকে একটা কিউতে রাখা হয় প্রসেসরে যাওয়ার আগে। ওটা হচ্ছে আমাদের রেডি স্টেট। দ্যাট মিনস দ্য প্রসেস ইজ রেডি টু বি এক্সিকিউটেড, বাট এখনো এক্সিকিউট হচ্ছে না। when the process is executing, that is the running state. after that, while the running process, আহ ওর হচ্ছে ইন্টারাপ্টের কারণে অথবা কোনো কারণে ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতে হতে পারে, দ্যাট ইজ দ্য ওয়েটিং স্টেট। যদি আমার প্রোগ্রামটা হচ্ছে একে কাজ শেষ হয়ে যায়, প্রসেস প্রোগ্রাম এক্সিকিউশন, তখন আমার প্রসেসটা কি হয়ে যায়, টার্মিনেটেড হয়ে যায়, দ্যাট ইজ দ্য টার্মিনেটেড স্টেট। তো নিউ স্টেটে আমার প্রসেসটা ক্রিয়েট হচ্ছে, রেডি স্টেটে ওয়েট করতেছে প্রসেসরে অ্যাসাইন হওয়ার জন্য অথবা এক্সিকিউশনের জন্য। এন্ড যখন এক্সিকিউটেড হচ্ছে তখন ওটা রানিং স্টেট। এন্ড রানিং স্টেটের পরে যদি কোন একটা ইভেন্টের জন্য অপেক্ষা করতে থাকে, তাহলে ওটা হচ্ছে আমাদের ওয়েটিং স্টেট। আর প্রসেস এক্সিকিউশন শেষ হয়ে গেলে দ্যাট ইজ দ্য টার্মিনেটেড স্টেট। এখন এখানে ডায়াগ্রামের থ্রুতে দেখাই। ফার্স্ট আমার প্রসেসটা ক্রিয়েট হলো, ক্রিয়েট হওয়ার পরে এটা হচ্ছে আসবে আমার রেডি স্টেটে, রেডি কিউতে চলে আসে। এখানে ওয়েট করতে থাকে কখন ওকে শিডিউলার পিক করবে রান করার জন্য। তো শিডিউলার হচ্ছে একে যখন ওকে পিক করে, পিক করে ও সিপিইউ তে দিয়ে দেয়, তখন ও এক্সিকিউট হতে থাকে প্রসেসটা। আফটার দ্য while the execution, কিছু হতে পারে, like the first case, it can face some interrupt, or it can get some input output request. So what will happen if it gets an interrupt? যদি interrupt পায়, তখন interrupt হ্যান্ডেল হওয়ার পরে ও আবার কোথায় চলে আসে, রেডি স্টেটে। যদি ওর ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসে, তখন ও ওয়েট করতে থাকে। ইনপুট আউটপুট যদি শেষ হয়ে যায়, আফটার দ্য কমপ্লিশন ও আবার কোথায় চলে যাবে, রেডি স্টেটে। দেন রেডি স্টেট থেকে আবার ওকে শিডিউলার কি করবে, নিয়ে চলে যায় সিপিইউ তে। দেন ওটা প্রসেস হতে থাকবে। বাট যেই টাইমে ও ওয়েটিং স্টেটে ছিল বা রেডি কিউতে ছিল, ওই টাইমে কিন্তু সিপিইউ আইডল নাই, ইট ইজ প্রসেসিং আনাদার প্রসেস। ঠিক আছে, একটা পর একটা প্রোগ্রামকে এক্সিকিউশন করতেই থাকে, প্রসেস চলতেই থাকে একটা পর একটা। প্রসেস যখন ডান হয়ে যায়, এক্সিকিউশন এক্সিট করে ফেলে সিপিইউ থেকে এন্ড টার্মিনেটেড হয়ে যায়। ক্লিয়ার সবার? ডায়াগ্রামটা খুবই ইজি একটা ডায়াগ্রাম। বুঝতে পারছে ডায়াগ্রামটা? Yes, ma'am. Yes, ma'am. ওকে, সো নেক্সট আমাদের যেটা আসতেছে পিসিবি, অর উই ক্যান সে দ্য প্রসেস কন্ট্রোল ব্লক। এটা অ্যাকচুয়ালি পিসিবি বোর্ড না, এটা হচ্ছে কি প্রসেসের জন্য আমাদের যে ইনফরমেশন গুলো রাখতে হয়, ওটার জন্য একটা মেমোরিতে ব্লক ইউজ করা হয়। ব্লক অফ মেমোরি ইউজ করা হয়, যেটাকে প্রসেস কন্ট্রোল ব্লক বলে, যেটা কিনা প্রসেসের স্টেট গুলোকে হোল্ড করে। এটা আরেকটা নাম হচ্ছে গিয়ে টাস্ক কন্ট্রোল ব্লক। টাস্ক এন্ড প্রসেস বেসিক্যালি হ্যাভ সেম মিনিংস, so you can use either one, task control block or process control block. পিসিবি তে আমাদের মনে রাখা সোজা, দিস ইজ দ্য শর্ট ফর্ম। তো আমরা পিসিবি টাই ইউজ করবো, প্রসেস কন্ট্রোল ব্লক। ঠিক আছে, তাহলে এটার মধ্যে আমাদের মেমোরি ব্লকটার মধ্যে কি কি ইনফরমেশন থাকবে? the first thing, it will include the process id. যখনই আমার একটা প্রসেস ক্রিয়েটেড হবে, ওটাকে একটা আইডি দেওয়া হবে। এন্ড প্যারালালি আমার সিমালটেনিয়াসলি যতগুলো প্রসেস রান করতেছে, each and every process has an id number, যেটা কিনা ইউনিক। right now even all the processes in my device has a unique id. দেন প্রসেস স্টেট, লাইক প্রসেসটা এখন নিউ স্টেটে আছে নাকি রেডি স্টেটে আছে নাকি রানিং স্টেটে আছে নাকি টার্মিনেটেড স্টেটে।
অ্যান্ড অথবা ওয়েটিং স্টেটেও থাকলে ওটার স্টেটাস হোল্ড করে। দেন প্রোগ্রাম কাউন্টার এক্স্যাক্টলি ইনস্ট্রাকশনের নেক্সট কোনটা এক্সিকিউট হবে ওটা। দেন হচ্ছে আমাদের প্রসেসের যে জন্য যে রেজিস্টার গুলো ইউজ করা হচ্ছে ওগুলো কন্টেন্ট। দেন শিডিউলিং ইনফরমেশন লাইক কাকে এখন বেশি কোন প্রসেস প্রোগ্রামটাকে প্রায়োরিটি দেওয়া হবে। তারপর হচ্ছে গিয়ে এখন নেক্সট কোনটা হতে থাকবে ওটার জন্য পয়েন্টার ইউজ করা হয় যে নেক্সট কোনটা কেউ সিপিইউ তে ট্রান্সফার করবে। Then we have the memory management information, memory allocated to the process. Like কতটুক memory হচ্ছে allocation করা হবে প্রসেসের করা আছে ওই ইনফরমেশন। তারপরে আমার একটা যদি প্রসেসকে আমি এক্সিকিউশনে দিয়ে দিই সিপিইউ এর মধ্যে, তো ওটা কতটুক সময় পর্যন্ত রান করতে থাকবে এটারও একটা টাইম সেট করা থাকে। এন্ড এই টাইমটা হচ্ছে কি দিস টাইম হ্যাজ আ লিমিট। এ আর কতটুক টাইম চলে গেছে, কতক্ষণ ও রানিং স্টেট আর থাকবে, এটার জন্য অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজ করা হয়। We also have the input output status information like কোন input output ডিভাইসটা ইউজ করা হচ্ছে প্রসেসের জন্য, and it can also use the list of open files. তাহলে এটা হচ্ছে আমাদের প্রসেস কন্ট্রোল ব্লকে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো। প্রসেস আইডি, দেন প্রসেসটা কোন স্টেটে আছে, তারপর আমাদের হচ্ছে গিয়ে শিডিউলার নেক্সট পয়েন্ট করে থাকে নেক্সট কোনটা হচ্ছে গিয়ে আমার রেডি কিউতে যাবে অথবা রেডি কিউ থেকে সিপিইউ তে এক্সিকিউশনের জন্য যাবে। তারপর কোন প্রোগ্রামকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, তারপর প্রোগ্রামের হচ্ছে এক্স্যাক্টলি কোন লাইনের ইনস্ট্রাকশনটা এখন রান করা হচ্ছে। Later, we have the registers, the content of the CPU registers, and কোন input output device হচ্ছে allocated আছে প্রসেসের জন্য। Also the open files, and কতক্ষণ হচ্ছে প্রসেসটা রান করতে থাকবে, the time lapse, অথবা আমরা বলতে পারি যে টাইমটা সেট করা থাকে লিমিটেড টাইম ওটা। এছাড়াও এক্সট্রা আরো কিছু থাকতে পারে, এটা ডিপেন্ড করে আমাদের অপারেটিং সিস্টেমের উপর কোন অপারেটিং সিস্টেম আমরা ইউজ করতেছি। আর এই অপারেটিং সিস্টেমটা যত বেশি কমপ্লেক্স হবে এটার পিসিবিটা তত বেশি কমপ্লেক্স হয়, তার মানে পিসিবির মধ্যে তত বেশি ইনফরমেশনও হোল্ড করে। আচ্ছা, থ্রেডটা হচ্ছে এই যে আমার একটা প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে একটা থ্রেডের উপর। So process has a single thread of execution. Consider having multiple program counters per process. একটা প্রসেসে মাল্টিপল প্রোগ্রাম কাউন্টার থাকতে পারে। তো মাল্টিপল যদি প্রোগ্রাম কাউন্টার থাকে তো আলাদা আলাদা তখন আমাদের ওগুলাকে মেনটেন করার জন্য আমাদের মাল্টিপল থ্রেডস দরকার হয়। এটা আমরা থ্রেড চ্যাপ্টারে কভার আপ করা হবে, বাট এখানে এতটুকু জেনে রাখি যে এই যে থ্রেড মাল্টিপল থ্রেডস এর ডিটেলস গুলো স্টোর করার জন্য আমাদের আরো স্টোরেজ দরকার হয়। এন্ড তার জন্য হচ্ছে যে মাল্টিপল প্রোগ্রাম কাউন্টার্স গুলো ওগুলো তখন পিসিবির মধ্যে ইনফরমেশনে থাকে থ্রেড রিলেটেড। জাস্ট মাল্টিপল যদি হয় ইন দ্যাট কেস মাল্টিপল প্রোগ্রাম কাউন্টারের জন্য দরকার হয়। এখন আসি প্রসেস রিপ্রেজেন্টেশন লিনাক্স এর মধ্যে কিভাবে রিপ্রেজেন্টেড থাকে। We know that Linux is written on the C or C++. সি তে যদি আমি স্ট্রাকচারটা ফলো করি, একটা প্রসেসের স্ট্রাকচারের মধ্যে আমার পিসিবি যেটা আছে যেই ইনফরমেশন গুলো হোল্ড করতেছে কি কি ধরনের, আমার প্রসেস আইডি আছে, দেন প্রসেসের স্টেট কোন স্টেটে আছে, কতক্ষণ প্রসেসটা সিপিইউ তে এক্সিকিউট হতে থাকবে, তারপর ওকে ছেড়ে দিতে হবে। দেন হচ্ছে কি আমাদের ওপেন ফাইলস কোনগুলো ওটার লিস্ট, তারপর উই হ্যাভ দ্য স্পেস, মেমোরিতে কোন স্পেসটা প্রসেসের জন্য ইউজ করা হচ্ছে। এগুলো ছাড়াও আরেকটা জিনিস থাকে, অনেক সময় একটা প্রোগ্রাম আমরা এক্সিকিউট করার জন্য ওটার থেকে আমরা কিছু চাইল্ড আমাদের প্রোগ্রাম ক্রিয়েট করা লাগতে পারে। তো চাইল্ড গুলো যতক্ষণ পর্যন্ত এক্সিকিউট না হয় আমাদের প্যারেন্টটা এক্সিকিউট হতে পারে না। তো তখন আমাদের ভাগ করা হয় প্যারেন্ট এন্ড চাইল্ড প্রসেসর। তো কোনটা হচ্ছে গিয়ে প্যারেন্ট প্রসেস কোনটা চাইল্ড প্রসেস এটাও ইন্ডিকেট করা হয় ওই স্ট্রাকচারের মধ্যে, এগুলো ইন্ডিকেটেড থাকে। এন্ড যখনই আমার এই প্রসেস স্ট্রাকচারটা আলাদা আলাদা স্টেটের মধ্যে যায় এটার এই প্রত্যেকটা ইনফরমেশন আমাদের চেঞ্জেস হয়। ঠিক আছে, ইনফরমেশন চেঞ্জ হতে থাকে যতবার ও স্টেট চেঞ্জের মধ্যে দিয়ে যাবে।
ক্লিয়ার সবার এতটুকু? এই জিনিসটা পরীক্ষায় আসে না, প্রসেস রিপ্রেজেন্টেশন ইন লিনাক্স, জাস্ট ফর দ্য নলেজ, যে ভিজুয়ালাইজ করার জন্য যে অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমের প্রসেস গুলো কি আকারে থাকতেছে আমাদের। এতটুকু ক্লিয়ার সবার? কোনো কোয়েশ্চেন আছে? No, ma'am. No, ma'am. নেক্সট ভেরি ইম্পর্টেন্ট টপিক, প্রসেস শিডিউলিং। শিডিউলিং কেন ইউজ করা হয়? আমাদের সিপিইউ, যেটা সিপিইউ এর মধ্যে প্রসেসরে কি হয়, যে কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট হতে থাকে। তো যখন এটা এক্সিকিউট হয়, একটা প্রসেস যদি হচ্ছে কতক্ষণ এক্সিকিউট হতে থাকবে, অথবা একটা প্রসেস কে হচ্ছে কি ওর টাইমটা শেষ 2 সেকেন্ড, ওকে রেডি কিউতে দিয়ে রেডি কিউ থেকে আরেকটা প্রসেসে এক্সিকিউশনে দেওয়া, এই কাজগুলো করে শিডিউলিং অথবা শিডিউলার। শিডিউলার কেন করে? যাতে সিপিইউটা আমার ম্যাক্সিমাম থ্রুপুট পাওয়া যায় একটা সিপিইউ থেকে, তার জন্য। তো কুইকলি সুইচ প্রসেসেস onto CPU for time sharing. Process gives up then CPU under two condition. এই সিপিইউ থেকে প্রসেস দুইটা কারণ এখান থেকে সরে যাবে। আরেকটা হচ্ছে ও ইনপুট আউটপুট রিকোয়েস্টের জন্য যাবে। তো যদি ইনপুট আউটপুট রিকোয়েস্ট না থাকে তাহলে ও কিসের জন্য যাবে? যত টাইম শেষ হয়ে গেলে ওর যদি এক্সিকিউশন কমপ্লিটও না হয়, it will leave the CPU, the processor, and it will go to the ready queue again. So once the process gives up the CPU, it's added to the ready queue. Process scheduler selects among available processes. ready queue এর মধ্যে যে প্রসেস গুলো আছে ওখান থেকে সিলেক্ট করে ও দিবে নেক্সট কোনটা সিপিইউ এক্সিকিউট করবে। তো এটা হচ্ছে শিডিউলারের মেইন কাজ। এর জন্য শিডিউলিং এ কিছু কিউজ ইউজ করা হয়। কাইন্ড অফ কিউজ, প্রথমে যে কিউটা আসে যেখানে কিনা আমাদের প্রসেস গুলো ক্রিয়েট হয়, হয়ে ফার্স্টে আসে আমাদের জব কিউতে। জব কিউ থেকে একটা শিডিউলার করে কি এখান থেকে সিলেক্ট করে কোন প্রসেসটা রেডি, ওটা তখন রেডি কিউতে চলে যায়। রেডি কিউতে সাপোজ আমার এসে জমা হলো কতগুলো প্রসেস, তো ওখান থেকে আরেকটা শিডিউলার করবে কি সিলেক্ট করবে কোন প্রসেসটা এখন সিপিইউ তে যাবে এক্সিকিউশনের জন্য। এরপর পয়েন্ট করে থাকবে নেক্সট কোনটা যাবে এক্সিকিউশনের জন্য। এন্ড নেক্সট ওটা গেলে আগে যেটা এক্সিকিউট হচ্ছিল ওইটার যদি টাইম শেষ হয় একমাত্র তখনই নেক্সট আসতে পারবে, অথবা আগের প্রসেসটা যদি ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতে যায় তখন ওয়েটিং কিউতে অথবা ডিভাইস কিউতে চলে যায়। তখন ওখান থেকে ইনপুট আউটপুট পেলে আবার কোথায় চলে আসবে? রেডি কিউতে। আবার এখান থেকে শিডিউলারকে সিলেক্ট করে প্রসেসরে দিয়ে দেবে এক্সিকিউশনের জন্য। কতক্ষণ এক্সিকিউশন হবে? যতক্ষণ পর্যন্ত ওর ইনপুট আউটপুট দরকার হবে, অথবা যখন ওর টাইম এক্সপায়ার হবে। So we have three kind of queues: job queues that of all processes in the system. যতগুলো প্রসেস আছে সবগুলো স্টোর হয় job queuতে। Then the ready queue, ওই প্রসেস গুলো থেকে আমার হচ্ছে আর রেডি স্টেটে হচ্ছে কোনগুলো এক্সিকিউশনের জন্য রেডি ওখানে নিয়ে যাওয়া হয়, and the device queues that the process is waiting for an input output device. Processes migrate among various queues. So এই যে আমাদের তিনটা কিউ, এই তিনটা একটা কিউ থেকে আরেকটা কিউতে যাচ্ছে, দেন ওই কিউ থেকে যদি আবার ওয়েটিং কিউতে আসে, আবার ওয়েটিং কিউ থেকে যদি আবার রেডি কিউতে যায়, এই মাইগ্রেশনের কারণে হচ্ছে গিয়ে ডিফারেন্ট আমাদের সরি এই কিউজ গুলোর কারণেই হচ্ছে প্রসেস গুলো মাইগ্রেট করতে পারতেছে শিডিউলারের থ্রুতে। তো এটাই হচ্ছে আমাদের শিডিউলিং কিউজ। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? শিডিউলিং কিউজ এন্ড শিডিউলারটা কি? কোয়েশ্চেন থাকলে না বুঝলে জিজ্ঞেস করি, তাহলে ওই পার্টটা একটু এক্সপ্লেন করবো, কারণ প্রসেস শিডিউলিং তো ইম্পর্টেন্ট। কি ব্যাপার, কেউ বুঝতেছে না? আবার পড়াবো? ম্যাম আরেকবার একটু
আচ্ছা, একটু হোল্ড। আচ্ছা, প্রসেস শিডিউলিং এর মধ্যে যেটা হয়, আমাদের একটা কিউ থেকে আরেকটা কিউতে যাওয়ার জন্য শিডিউলার ইউজ করা হয়। তো কিউ গুলোর অ্যাকচুয়ালি দরকারটা কি হয়? আমার যে কোনো একটা প্রসেস ডিরেক্টলি আমি প্রসেসরের মধ্যে এক্সিকিউশনে দিয়ে দিলেই পারি। বাট তখন যেটা হয়, সাপোজ একটা প্রসেসের আজকে 24 ঘন্টা লাগবে এটা প্রসেসিং হতে। তা আমার যদি বাইরে আমি কোনো ওয়েটিং কিউ না রাখি, রেডি কিউ না রাখি, তাহলে ওই প্রসেসটা যতক্ষণ আমার এক্সিকিউট হচ্ছে, আর এট দ্য সেম টাইম আমার পিসির মধ্যে হচ্ছে যতগুলো প্রসেস নতুন ক্রিয়েট হচ্ছে, ওগুলো সব আস্তে আস্তে কি হয়ে যাবে, রিজেক্টেড আর লস্ট হয়ে যাবে, কারণ এগুলো কোনো কিউতে স্টোর করা নাই, কিউতে ওয়েট করতেছে না। এট দ্য সেম টাইম দেখা যাইতেছে ওই প্রসেসটা 24 ঘন্টা সময় নিয়ে এক্সিকিউট হইতেছে। তো ওই টাইমটাতে কোনো প্রসেসে থাকতে পারতেছে না। দ্যাটস ওয়াই শিডিউলিংটা ইউজ করা হয়, যে যতগুলো হচ্ছে আমাদের প্রসেস ক্রিয়েটেড হবে, প্রত্যেকটা প্রসেস আমাদের এই জব কিউতে থাকে। তারপর জব কিউ থেকে আমাদের রেডি কিউতে নেওয়া হয়, যেগুলোকে নিয়ে এক্সিকিউশনের জন্য প্রিপেয়ার্ড। তারপর এখান থেকে নিয়ে এক্সিকিউশনে দেওয়া হয় সিপিইউ তে। এরপর যদি আমাদের এখান থেকে ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতে হয়, তখন আমাদের ডিভাইস কিউ ইউজ করা হয় ওয়েটিং এর জন্য। পরে এই ওয়েটিং থেকে আমাদের আবার রেডি কিউতে নিয়ে যাওয়া হয়। তো এই যে আমাদের একটা কিউ থেকে আরেকটা কিউতে মাইগ্রেশন হচ্ছে, এগুলার জন্য শিডিউলার ইউজ করা হয়, ডিফারেন্ট কাইন্ড অফ শিডিউলার্স ইউজ করা হয়। তো এটাই বলা আছে যে প্রসেস শিডিউলারটা কি, ও হচ্ছে কি নর্মালি এক ধরনের শিডিউলার, রেডি কিউ থেকে নিয়ে ও হচ্ছে এক্সিকিউটেবল ফাইলটা সিলেক্ট করে এক্সিকিউশনে দিয়ে দেয়। এখন বুঝতে পারছি? Yes, ma'am. আচ্ছা, আরেকটা আমাদের এখানে ভিজুয়ালাইজেশন যেটা আছে রেডি কিউরটা। তো আমাদের তো ডিফারেন্ট কিউ আছে। তো রেডি কিউ দিয়ে যেটা বোঝানো আছে, অ্যাকচুয়ালি এক্সিকিউটেবল ফাইলটা কি, আমার প্রোগ্রাম যেটা হচ্ছে এক্সিকিউট হবে, প্রসেস যেটাকে বলা হয়। তো এই প্রত্যেকটা আমার এক্সিকিউটের জন্য রেডি, এন্ড এটার জন্য আমাদের কি থাকবে, we have the PCB, তার মানে প্রসেস কন্ট্রোল ব্লক। এখন এটার নাম্বার ওয়াইজ বোঝা যায় এটা কত নম্বর প্রসেসর প্রসেস কন্ট্রোল ব্লক। এন্ড এই পুরোটা আমাদের একটা লিংক লিস্টের মতো কাজ করে, লাইক একটার সাথে একটা কানেক্টেড থাকে। কিউ এর হচ্ছে কি, যদি আমি এটা হেডার বলে থাকি, তাহলে উই হ্যাভ আ হেড এন্ড উই হ্যাভ আ টেল। হেড এর সাথে হচ্ছে আমার পিসিবি 7 আর প্রসেস 7 এর হচ্ছে গিয়ে ব্লকটা কানেক্টেড, টেল এর সাথে কানেক্টেড কোনটা, 2 এরটা। সেম ওয়েতে এখানে যেরকম দুইটার সাথে কোনো কিছু লিঙ্কড আপ নাই, এগুলো হচ্ছে ম্যাগনেটিক টেপের হচ্ছে গিয়ে দুইটা প্রসেসের আলাদা আলাদা ইউনিট বলতে পারি রেডি কিউতে। আর ডিস্ক যখন হচ্ছে গিয়ে সাপোজ ডিস্ক থেকে যদি রিড করা হয়, এখানে একটা সিকোয়েন্স মেনটেন করতেছে, লাইক ফার্স্টে হচ্ছে আমাদের 3, দেন হচ্ছে 14, তারপর হচ্ছে 6 পিসিবি, আলাদা আলাদা তিনটা প্রসেসর, টেলের সাথে কানেক্টেড দ্য লাস্ট ওয়ান। লিংক লিস্ট আমরা যেহেতু ডেটা স্ট্রাকচার পড়ে আসছি, তো এগুলো বুঝতে পারার কথা, হেডের সাথে কি কানেক্টেড থাকতেছে, টেলের সাথে কি কানেক্টেড থাকতেছে। তো এটাই আমাদের ভিজুয়ালাইজেশন একটা, বাট এটা পরীক্ষায় আসে না নর্মালি। বাট তারপরেও বুঝা দরকার আসলে, যে ভিতরে অ্যাকচুয়ালি কাজগুলা কিভাবে হয়। এখানে তিনটা ভাগে ভাগ করা আছে রেডি কিউ, একটা হচ্ছে ম্যাগনেটিক টেপ, আরেকটা হচ্ছে ডিস্কের জন্য দেখানো হয়েছে, আরেকটা টার্মিনাল এর জন্য। বুঝতে পারছি সবাই? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এখন আসে আমাদের কিউইং ডায়াগ্রাম যেটা। তো ফার্স্টে আমাদের রেডি কিউতে যে প্রসেসটা থাকতেছে, ওটা এক্সিকিউশনের জন্য সিপিইউ তে আসতেছে। কোন কোন কারণে সিপিইউ ছাড়বে, যদি ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসে। তারপর ও হচ্ছে কি কিউতে ওয়েট করতে থাকে, ডিভাইস কিউতে। যখন ওই ইনপুট আউটপুটটা পেয়ে যায়, তারপর ও কোথায় চলে যাবে, রেডি কিউতে। আর কখন ছাড়বে, যদি ওর টাইম স্লাইস
এক্সপায়ার হয়ে যায়, ওর এক্সিকিউশন শেষ হয় বাট টাইম ইজ এক্সপায়ার্ড। ও তখন আবার এখান থেকে কোথায় চলে যাবে? একটু ওয়েট, মাউসটা হ্যাঁ, তারপর এখান থেকে আবারও কোথায় চলে যাবে? রেডি কিউতে। আর কি কারণে হতে পারে? সাপোজ একটা প্যারেন্ট প্রসেস রান করতেছে, কিন্তু এটা রান করার মাঝখানে ওর এখন চাইল্ড প্রসেসের আগে রান করতে হবে। তারপর ও হচ্ছে ফর্ক ইউজ করে চাইল্ড প্রসেস কে রান করাবে। ওটা এক্সিকিউশন শেষ হয়ে গেলে তারপর আবার এটা রেডি কিউতে গিয়ে আবার ওখানে গিয়ে জমা হবে। আর যদি এটার বাইরে কোনো ধরনের ইন্টারাপ্ট কজ হয়, তো ওই ইন্টারাপ্টের জন্য আসবে আবার এখানে ইন্টারাপ্টের জন্য ওয়েট করবে। ইন্টারাপ্ট হয়ে গেলে তারপর আবার এটা কোথায় চলে যাবে? রেডি কিউতে চলে যাবে। একই পিকচার দুইবার আছে, দুই ধরনের। আচ্ছা, এখন আসি নেক্সট আমাদের সিপিইউ সুইচ ফ্রম প্রসেস টু প্রসেস। একটা প্রসেস সাপোজ আমরা রান করতেছে, আরেকটা প্রসেস আমাদের সুইচটা কিভাবে হয়? প্রসেস জিরোটা রান করতেছে, এক্সিকিউট হচ্ছে, যে কোনো একটা ইন্টারাপ্ট সিস্টেম কল আসলো, প্রসেস জিরো কি করবে? ওর ইনফরমেশন গুলা ওর পিসিবি জিরোতে স্টোর করে দেয়। তারপর এখানে আমাদের সুইচিং এর কাজ হয়, প্রসেস টু প্রসেস। সুইচিং এর মধ্যে আমাদের পরে হচ্ছে রিলোড কার্ডটা করবে প্রসেস ওয়ান এর পিসিবি ডেটা। এটা লোড করার পরে যদি হচ্ছে কি এই যে আমাদের প্রসেস ওয়ানটা এক্সিকিউট হচ্ছে, এখন আবার যদি কোনো একটা ইন্টারাপ্ট সিস্টেম কল আসে, তখন এই প্রসেস ওয়ানটা আবার কি করবে? ওর স্ট্যাটাস কে সেভ করবে, করে আবার এখানে চেঞ্জ হবে। তারপর আবার পিসিবি জিরোর কি করবে? স্টেটটাকে রিলোড করবে, এন্ড দেন ওটা কি হবে? এক্সিকিউট হবে। ক্লিয়ার সবার? এই ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। যেটা কন্টেক্সট সুইচ একটু পরে পড়বো আমরা। কন্টেক্সট সুইচের সাথে চাইলে আমরা এই ডায়াগ্রামটা দিয়ে দিতে পারি। কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এই ডায়াগ্রামটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? If you don't have any question, then okay, let's see. Schedulers হচ্ছে আমাদের দুই ধরনের হয়। তো যদি আমাদের রেডি কিউ থেকে যেটা সিপিইউ তে নিয়ে যায়, ওটা ওই শিডিউলার কে বলা হয়, it's known as the CPU scheduler. Sometimes the only scheduler in a system. Short-term scheduler, in fact, normally it acts frequently in milliseconds. And for the long-term scheduler, or we can say the job scheduler, so the scheduler from selecting a process from the job queue and put it in the ready queue. তো তখন ওটা হচ্ছে আমাদের লং টার্ম শিডিউলার, যেটা কিনা খুবই ইনফ্রিকুয়েন্ট কাজ করে, সেকেন্ডস এন্ড মিনিটস। দ্যাটস ওয়াই দিস ইজ স্লোয়ার। The long-term scheduler controls the degree multiprogramming. এখানে মেবি স্লো কেন লিখছে? কারণ এটা অ্যাকচুয়ালি আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে, অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করতেছে যে কি ধরনের কতটুকু স্লো হতে পারে। এখন আসি, প্রসেস ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ ইদার ইনপুট আউটপুট বাউন্ড। কোন প্রসেস যদি বেশিরভাগ সময় ইনপুট আউটপুটের জন্য use করা হয় rather than staying in the CPU, then that process is known as the input output bound process. And if any process uses more CPU rather than involving themselves, আচ্ছা সরি, সিপিইউ বাউন্ড প্রসেসে যেটা আসতেছে আমাদের, যদি হচ্ছে কি আমার প্রসেস গুলো সিপিইউ তে বেশি টাইম থাকে রাদার দেন বাইরের কোনো অন্য কাজ থেকে সিপিইউর মধ্যে বেশি টাইম থাকলে, এক্সিকিউশনে বেশিরভাগ সময় যদি ওর দিতে হয়, তখন ওটাও আমাদের সিপিইউ বাউন্ড প্রসেস হয়ে যায়। তো লং টার্ম শিডিউলার স্টার্টস ফর দ্য গুড প্রসেস মিক্স। তো এটা হলো আমাদের দুই ধরনের শিডিউলার, একটা শর্ট টার্ম একটা লং টার্ম, আর আমাদের দুই ধরনের প্রসেস, ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস এন্ড সিপিইউ বাউন্ড প্রসেস। একটা কিনা ইনপুট আউটপুটে বেশি সময় দেয়, আর এটা হচ্ছে সিপিইউ তে এক্সিকিউশনে বেশি সময় দিচ্ছে। আর শর্ট টার্ম হচ্ছে সিপিইউ শিডিউলার রেডি কিউ থেকে সিপিইউ তে হচ্ছে ট্রান্সফার করে প্রসেসকে,
জব শিডিউলার হচ্ছে জব কিউ থেকে রেডি কিউতে ট্রান্সফার করার প্রসেসকে। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার সবার? কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, না থাকলে আমরা তাহলে আজকে ল্যাবের টাস্কটা একটু দেখাই দিই। আচ্ছা, তার আগে কারো কি মিসিং অ্যাটেন্ডেন্স আছে? সিরিয়াল 8, 9, 11, 22, 40। দুইজনের প্রেজেন্ট থাকার কথা। ম্যাম 9। মাত্র ক্লোজ করে দিলাম, এখন বলে নাই। নেক্সট ক্লাসে মনে করে দেবো, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আজকে আমাদের একটু ফাইল রিলেটেড আমি কিছু দেখাবো আর কি। লাস্ট ক্লাসে কি ম্যানুয়ালটা দেখিয়েছিলাম? ম্যানুয়াল কিভাবে চেক করতে হয়, কি ব্যাপার? নো ম্যাম, লাস্টে ক্যালেন্ডার সম্পর্কে দেখানো হয়েছে। ক্যালেন্ডার দেখানো হয়েছে, ম্যানুয়াল দেখায়নি। আচ্ছা, ক্যালেন্ডারে যেটা ছিল, ক্যালেন্ডারে তো হচ্ছে কিছু কমেন্ট কাজ করে না, যেটা বলতেছিলাম আর কি। আমাদের উবুন্টু মধ্যে নর্মালি ক্যাল হচ্ছে গিয়ে ইউনিক্স এর উপর বেস করে তৈরি করা। এটা হচ্ছে গিয়ে পরবর্তীতে যে উবুন্টুর যে ভার্সন গুলো আর লিনাক্স এর যে ভার্সন গুলো, ওগুলাতে দেখা যায় যে জিএনইউ তে সাপোর্টের উপর ডিপেন্ড করে আমাদের ক্যাল অনেক কিছু ডিফারেন্ট হয়ে যায়। তো ক্যালে আমাদের স্লাইডে যে কমেন্ট গুলো দেওয়া, এগুলো আগে কাজ করতো, বাট এখন কিছু কিছু ভার্সনে কাজ করে না। তো তার জন্য অনেক জায়গায় সলিউশন হিসেবে দেওয়া আছে যে আমরা চাইলে এন ক্যালটা ইউজ করতে পারি, কারণ যেহেতু আমাদের এন ক্যাল ইনস্টলেশন করা, ওটা দিয়ে আমরা ক্যাল চালাচ্ছি। তো কিছু কিছু কমান্ড আমরা এন ক্যালে ইউজ করতে পারি, বাট অনেকের তাতে দেখা যাবে এন ক্যালও কাজ করতেছে না। ওটার জন্য আমাদের যার যার স্পেসিফাইড উবুন্টুর হচ্ছে যে ভার্সন, ওটা দিয়ে বের করতে হবে যে এই ভার্সনে আমি ক্যালের এই কমান্ডটা রান করাতে চাচ্ছি, ওটার জন্য কমান্ডের নতুন ফরম্যাটটা কি হবে, তো ওটা রান না করলে কি করতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি শুধু স্লাইডে ক্যালের যে কয়টা আছে ওই কয়টাই পড়লে হবে, বাট এটা আমাদের লাস্ট সেমিস্টার পর্যন্ত ছিল। বাট এখন থেকে আমাদের নাকি সিলেবাসের বাইরেও কোয়েশ্চেন হবে, লাইক স্লাইডের বাইরে, সিলেবাসের বাইরে না, সরি, স্লাইডের বাইরে। স্লাইডের বাইরে থেকে কোয়েশ্চেন আসছে, তো তার জন্য স্যাররা যেটা ডিসিশন নিয়েছে স্টুডেন্টদের। একটু 2টা মিনিট, হ্যাঁ, আওয়াজটা একটু কম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমাদের লাস্ট কিছু সেমেস্টার থেকে বোধহয় আমাদের ম্যানুয়াল থেকে কোয়েশ্চেন করা হচ্ছে। তো এবার আমাদের ম্যানুয়াল থেকে কোয়েশ্চেন করা হবে, তো যেই কমেন্ট গুলো আমাদের শিখানো হয়েছে প্রত্যেকটা আমাদের ম্যানুয়ালে কমেন্ট চেক করে নিতে হবে।
তো বাসায় যদি প্র্যাকটিস করতে হয় আমরা চাইলে ইদার ম্যানুয়াল ইউজ করতে পারি। ম্যানুয়াল হচ্ছে আমাদের বিল্ট ইন যে কমেন্ট গুলা থাকে ওই বিল্ট ইন কমেন্ট গুলা শো করে। চাইলে হেল্পও ইউজ করা যায়, ওটা আমাদেরকে হেল্প পেজে নিয়ে যায়, বাট হেল্পের থেকে ম্যানুয়ালতে একটু বেশি ফ্লেক্সিবিলিটি থাকে, ঠিক আছে? লাইক ম্যানুয়ালের মধ্যে ডেসক্রিপশন দেওয়া থাকে কোন কমেন্টটা কিভাবে ইউজ করা হয়। আহ ম্যানুয়ালটা যদি দেখাই যে কোনো কমান্ডের, সাপোজ আমরা যদি ক্যালটা ইউজ করতে চাই অথবা ডেট অথবা ক্যাট হোক, যেটাই হোক, সাপোজ আমি ক্যাটের ইউজ করতে চাই অথবা এলএসআর, জাস্ট ম্যান লিখে স্পেস দিয়ে আমরা ওই কমেন্টটা লিখবো। তো দিস ইজ দ্য লিস্ট অফ দ্য ম্যানুয়াল যেটা কিনা এলএসআর জন্য। এছাড়াও আমরা চাইলে যে কোনো কমেন্ট যা যা শিখাইছি, ইউনেম ইউনেমে কিন্তু আসে পরীক্ষা অনেক ম্যানুয়াল থেকে। তো ইউনেমে যে কয়টা শিখানো হয়েছে তার বাইরেও আমরা কিছু প্র্যাকটিস করে যাব ম্যানুয়াল দেখে দেখে। লাইক এখানে আমাদের এস ইউজ করতেছি কার্নেল নেমের জন্য, তারপর হচ্ছে গিয়ে কার্নেল ভার্সনের জন্য ভি ইউজ করি, প্রসেসরের জন্য পি। কয়েকটা জাস্ট মেইন মেইন জিনিসগুলো দেখলেই হবে, একদম যে মুখস্থ করতে হবে নট নেসেসারি, বুঝে দেখলেই হবে। তারপর হচ্ছে কি আমাদের অপারেটিং সিস্টেম প্রিন্ট দেওয়ার জন্য হচ্ছে কি ও এরকম কিছু কিছু কয়েকটা দেখে গেলেই হবে। আচ্ছা, এটার পরে আমাদের আমরা চাইলে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ দ্য হেল্প অলসো। হেল্প যদি ইউজ করতে হয় ওটা ইউজ করতে হয় আমাদের কমেন্টের পরে দুইটা ড্যাশ দিয়ে হেল্প, ঠিক আছে, একটা স্পেস দিয়ে। ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দ্য হেল্প, ওটাতেও আমাদের হচ্ছে গিয়ে দেখাবে কোনটার জন্য কি ইউজ করা হয়। তো এটা ছিল আমাদের মোরলেস, এখানে যেরকম লিস্টে বলা আছে কোনটার জন্য কি ইউজ করা যায়। আর এটা ছাড়া আমাদের লাস্ট ক্লাসে বোধহয় বিসি পর্যন্ত করানো হয়েছে। তো আজকে আমাদের ফাইল নেম কিভাবে ক্রিয়েট করতে হয় ওটা তো জানি আমরা, তাই না? আমরা চাইলে টাচ দিয়েও ফাইল নেম ক্রিয়েট করতে পারি অথবা ক্যাট স্পেস দিয়ে নতুন ফাইল নেম ক্রিয়েট করে ওটাতে লিখতেও পারি। তা আমার ডেস্কটপে যে ফাইলটা আছে লাস্ট ল্যাবে আমি যেটা ইউজ করেছিলাম ফাইল ক্রিয়েট করে OS4, আমি ওটা দিয়েই হচ্ছে গিয়ে আজকে কয়েকটা কমেন্ট দেখাই দেবো, ঠিক আছে? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে লেট মি নো। সিডি ডেস্কটপ, যেহেতু আমার ডেস্কটপে ফাইলটা, এখন ওএস হচ্ছে 4। আমরা আহ, নতুন কমেন্ট WC ইউজ করব যদি কোনো একটা ফাইলের ভিতরে আমার কতগুলো লাইন আছে, কতগুলো ওয়ার্ড ইউজ করা আছে, আর কতগুলো ক্যারেক্টার ইউজ করা আছে তার জন্য। তো WC স্পেস দিয়ে আমার যে কোনো ফাইল নেম, তো আমি OS4 ইউজ করতে চাচ্ছি, ডট টেক্সট। তো এখানে আমার OS4 এর মধ্যে কয়টা লাইন আছে এন্ড কয়টা হচ্ছে আমার ওয়ার্ড আছে এন্ড কয়টা আমার ক্যারেক্টার আছে অথবা বাইট আছে, ইচ ক্যারেক্টার হ্যাজ ইচ বাইট, তো ওইটা শো করতেছে। আমাদের যদি ফাইলে কন্টেন্ট দেখতে হতো তার জন্য কমেন্ট কি মনে আছে? এই যে দেখাই দিই। তো এখানে আমার 3টা লাইন আছে, 3টা লাইনে টোটাল 12টা হচ্ছে আমার ওয়ার্ড, 4টা করে, 3 4 12, তারপর হচ্ছে টোটাল 60টা কি আমার ক্যারেক্টার। আমরা চাইলে এই WC কেও হচ্ছে অনেক ভাবে চেঞ্জ করতে পারি। লাইক আমি যদি শুধু ক্যারেক্টার কয়টা দেখতে চাই অথবা বাইট কয়টা দেখতে চাই তাহলে আসবে আমার WC ক্যারেক্টারের জন্য C ইউজ করবো এন্ড দেন দা ফাইল নেম। আরো যদি চেঞ্জ করতে চাই, আমি শুধু লাইন কয়টা আছে ওটা দেখতে চাই, জাস্ট সি এটাকে আমার কি আসবে, লাইন। ম্যানুয়াল চেক করে দেখলেও হবে যে WC এর জন্য আমরা কি কি ইউজ করতে পারতেছে, ঠিক আছে? এন্ড স্পেস দিয়ে WC আমরা সিলেক্ট করলে কোনটার জন্য কি কি করা হয় ইউ ক্যান চেক এভরিথিং। সি দিয়ে আমরা বাইটস দেখতে পারবো, এম দিয়ে হচ্ছে ক্যারেক্টার্স, দেন লাইনের জন্য এল ইউজ করতেছি, ক্যাপিটাল এল যদি থাকে ম্যাক্সিমাম লাইন লেন্থ, ডব্লিউ দিয়ে আমরা কতগুলো ওয়ার্ড আছে এটা দেখতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট আমাদের কমেন্ট যেটা যদি আমাদের এখন এটি একটু ইম্পর্টেন্ট বিকজ ইট ভ্যারিজ অ্যাকচুয়ালি, আমরা ফাইলের মধ্যে কিছু চেঞ্জেস আনতে হলে। তো চেঞ্জেস আমরা কি ধরনের আনতে পারি তার আগে সাপোজ আমার হচ্ছে কি কতগুলো
লাইন আছে তিনটা লাইনের আগে যদি আমি নাম্বারিং আনতে চাই, তো তার জন্য আমরা ইউজ করবো এনএল স্পেস দিয়ে জাস্ট ফাইলের নাম 04.text। তাহলে আমাদের কি শো করতেছে, তিনটা লাইন সিরিয়াল ওয়াইজ নাম্বার দিয়ে। এখন চাইলে আমি সিরিয়ালটাকে চেঞ্জ করতে পারবো, লাইক কত করে বাড়াতে চাই পরের নাম্বার গুলো আমি এটা মডিফাই করতে পারবো। তাহলে আসবে আমার আগের কমেন্টটাই এনএল এর পরে আসবে আমি কত এখানে বাড়াতে চাচ্ছি বা কমাতে চাচ্ছি। তো তার জন্য আই সাপোজ আমি হচ্ছে একে 2 করে ইনক্রিমেন্ট করতে চাই পরের বার। তাহলে প্রথমে একটা কত আসলো 1, তারপর 2 বাড়লো, তারপর একটা কত 2 বাড়লো। যত ইচ্ছা তত বাড়াতে পারবো, 2 এর জায়গায় আমি চাইলে 4 বাড়াতে পারবো। ঠিক আছে, তাহলে একের সাথে পরেরটা কত 4 ডিফারেন্স, এর পরেরটার সাথে ইট হ্যাজ দ্য 5 ডিফারেন্স। ক্লিয়ার সবার? তারপরে যেটা দেখাবো সর্টের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, সর্ট আচ্ছা সর্ট এখন আমি যে কোনো একটা ফাইলকে সর্ট করতে চাই। তো সর্ট আউট যদি আমি এই ফাইলের ক্ষেত্রে করে OS04 শুধু সর্ট স্পেস দিয়ে ফাইল নেম হবে। আর আমি যদি এটাকে রিভার্স করতে চাই, রিভার্স সর্টের ক্ষেত্রে ফার্স্ট আমি সর্ট করে দেখাই। তাহলে সর্ট জাস্ট ফাইল নেম OS4.text, সর্ট হয়ে গেল ফার্স্ট দেন সেকেন্ডটা লাস্টে চলে আসলো। আর যদি আমি রিভার্স সর্ট করতে চাই, লাইক লাস্টেরটা উপরে এই ধরনের কিছু একটা, তাহলে আমাদের আসবে সর্ট আর। ঠিক আছে, তো সর্ট আরে কি হয়ে গেল, রিভার্স সর্ট হয়ে গেছে। তো সেকেন্ডটা আমার লাস্টে ছিল, সেকেন্ডটা এখন আমার উপরে চলে আসছে। এরকম আরো আমরা চাইলে করতে পারি, লাইক হচ্ছে আমরা যদি ডুপ্লিকেট রিমুভ করতে চাই, আমার এখানে দুইটা সেম লাইন আছে না, ফার্স্ট ল্যাব দুইটা সেম টু সেম লাইন আছে, আমি চাইলে দুইটাকে একটা লাইনে কনভার্ট করতে পারবো। তার জন্য হচ্ছে আমার সর্ট ইউটা কি করবে, আমার ডুপ্লিকেট জিনিস রিমুভ করা যায়। ম্যানুয়ালি চেক করলে এরকম আরো কম্পোনেন্ট আছে, তো এখানে আমার একটা রিমুভ হয়ে গেল, এখন কয়টা আছে, দুইটা। এখন আমার যদি লাইন কাউন্ট দিই, তার জন্য আমার কি ইউজ করতে হবে, WC লাইন, তারপর কি আমার ফাইলের নাম OS04.text। তো আমার এখন কয়টা লাইন, স্টিল তিনটা। এই যে কারণ কি, এখন আমি হচ্ছে গিয়ে ফাইলে আমার টোটাল এখন কয়টা আছে তার ওটা যদি আমি শো করাতে চাই, ক্যাট দিয়ে আমার আসবে কি OS4.text। তাহলে আমার অ্যাকচুয়াল ফাইলে কিছু চেঞ্জেস আসতেছে না কিন্তু, বাট আমি যতবার কমেন্ট গুলো দিচ্ছি ততবার আমাকে মডিফাই করে ফাইলটাকে দেখাচ্ছে, জাস্ট ফাইলের ভ্যালু গুলোকে। তো এটার মতো সর্টের মতো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা কিনা কাট যেভাবে ইউজ করা হয়, কাট অ্যান্ড পেস্ট। কাট পেস্টের জন্য কাটে অনেক সময় দেখা যায় কি, আমি একটা ফাইলের মধ্যে অনেক কিছু রাখছি, ওটার মধ্যে মাঝখানে কিছু কিছু জিনিস কাট করতে যাচ্ছি বা পুরোটাই কাট করতে যাচ্ছি, তখন কাট কমেন্টটা ইউজ করা হয়। তো কাটটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা এই ক্লাসেও দেখানো যায়, দেখি কতক্ষণ আছে, 10 মিনিট, টাইম পাবো না। কাটটা করতে আরো সময় লাগতো, ওইটাতে হচ্ছে আমাদের একটা বড় এক্সাম্পল দিয়ে দেখাতে হবে, লাইক ফাইলে কিছু ভ্যালুস রেখে। তাহলে এখন আরেকটা জিনিস দেখাইতে, আমাদের হেড এন্ড টেল হচ্ছে কি কতগুলো আমি হচ্ছে কি লাইন দেখাতে চাই, তার জন্য আমরা হেড অ্যান্ড টেল ইউজ করে থাকি। নর্মাল হেড লিখে জাস্ট ফাইলের নাম দিলে, হেড লিখে আমরা যদি ফাইলের নাম দিই, যে কোনো ফাইল OS04.text, বাট এটাতে আমার শুরু 10টা লাইন দেখানোর কথা, আমার ফাইলে 10টা লাইন নাই, আমার ফাইলে আছে কয়টা লাইন, 3টা লাইন। সো 3টা লাইন দেখাবে। ঠিক আছে, এরকম যদি আমাদের 20টা লাইন থাকে, ও প্রথম শুধু 10টা লাইন দেখায়। আর আমরা যদি এটাকে মডিফাই করতে পারি, লাইক আমি যদি শুধু ফাইলের হচ্ছে গিয়ে প্রথম 6টা ক্যারেক্টার দেখাতে চাই, তাহলে আসবে কি আমার হেড পিক্সি, ফাইলের নাম কি OS04.text। তাহলে আমার প্রথম কয়টা ক্যারেক্টার দেখালো, 6টা। কিভাবে, ও কিন্তু স্পেসও কাউন্ট করে, THIS স্পেস I, 6টা দেখালো।
এরকম চাইলে আমরা যে কয়টা ক্যারেক্টার দেখতে চাই ওই কয়টা ক্যারেক্টারই দেখতে পারবো। যদি আমরা হচ্ছে 5টা লাইন শুধু দেখাতে চাই মডিফাই করে 2টা ফাইলের মধ্যে, তখন আমাদের কমেন্ট আসবে হেড 5টা বা 6টা যে কয়টা চাই আর কি। জাস্ট এখানে আসবে আমাদের নাম্বারটা। আমি যদি 2টা লাইন দেখাতে চাই, এটার পরে 2টা ফাইলে 2টা লাইন দেখাতে চাচ্ছি, তাহলে ফাইল 1 এন্ড পরে ফাইল 2 আসবে। where 03 dot text। ঠিক আছে, তাহলে 04 এর জন্য আমার 2টা লাইন দেখালো আর 03 এর জন্য আমার 2টা লাইন দেখালো। ফার্স্ট সেম হেডের মতো আমাদের আরেকটা কাজ করে কোনটা, টেইল। টেইল স্পেস দিয়ে যদি আমি যে কোনো একটা ফাইলের নাম দিই, ও লাস্ট থেকে 10টা লাইন দেখাবে। ঠিক আছে, হেড যেভাবে কাজ করতেছে টেইলও সেভাবে কাজ করবে। আর টেইলের আমার তো মাত্র এখানে 3টা লাইন, সো এটা দিয়ে বোঝা যাবে না আমার হচ্ছে গিয়ে টোটাল যদি আমি 20টা লাইন লিখি কোন একটা ফাইলে, তখন এগুলো বুঝতে একটু ক্লিয়ার হবে। আর কিছু কি বাদ? ও, কার্ডটা হচ্ছে বাদ আছে, কার্ডটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো, কারণ ওটার জন্য আমি তাহলে আগে থেকে ফাইল কিছু ক্রিয়েট করে রাখবো আর কি। কার্ডটা বোঝানোর জন্য এখানে ডেলিমিটার সহ আছে, ডেলিমিটার ছাড়া আছে। এই পর্যন্ত কি বুঝতে পারছি সবাই? Yes, ma'am. কোনো কমেন্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ম্যাম হেডলে কি প্রথম 10টা প্রথম লাইন প্রিন্ট 10টা করবে নাকি 10টা লাইন লাইন 10টা ক্যারেক্টার প্রিন্ট করবে? লাইন লাইন যদি যখন আমি সি স্পেসিফাই করে দেব তখনও ক্যারেক্টার। লাইক আমি এখানে 6C বলে স্পেসিফাই করে দিচ্ছি যে 6টা ক্যারেক্টারই শো করতে হবে। হেড দিয়ে কি আমরা 10টা লাইনে বেশি দেখাতে পারবো না? না, 10টা লাইনে বেশি দিতে পারবো না, কারণ বাই ডিফল্ট হেডের জন্য 10টা লাইন নেয়। মানে হাইফেন এটা 10 বাই প্লাস ডিফল্ট। 12 দিলে হেড যদি হাইফেন দিয়ে 12 দিই, হ্যাঁ তাহলে দেখানো যেতে পারে। এটা জাস্ট বলা, এটা বাই ডিফল্ট এর। আমরা যদি স্পেসিফাই করতে চাই যে কতগুলো লাইন দেখাতে হবে, তাহলে তো আমরা নাম্বারিং ইউজ করতেই পারবো, বাট বাই ডিফল্ট ও শুধু 10টাই দেখাবে। আর কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা, না থাকলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে হচ্ছে কি আমরা থিওরি আর একটু ল্যাবে কিছু আছে ওগুলো একটু দেখাই দেবো। ঠিক আছে, আমাদের কুইজ 2 তে হয়তোবা স্লাইড 4 পর্যন্ত থাকবে, যেহেতু আমাদের 2 এর পুরোটা কুইজ 1 এ কভার করতে পারিনি। সো 2 এর মাল্টি প্রোগ্রামিং থেকে শুরু করে স্লাইড নাম্বার 4 পর্যন্ত। বাট যদি হচ্ছে কি আমি ঈদের পরের উইকেই 6টা কমপ্লিটেড করে দিতে পারি, এন্ড ওটা যদি ইজিয়ার থাকে লাগে আর কি সবার, তাহলে ওটা ইনক্লুড করে দেবো কুইজ 2 তে। সো ঈদের পরে যাতে কারো কোনো ক্লাস মিস না হয়। আমি আজকে বলতেছি কারণ অনেকে হয়তোবা টিকিট কেটে ফেলবো, বা টিকিট কেটে ফেলছে, আসারটা বলতেছে, আসারটা তো পরেই কাটি। তো এটার উপর বেস করে বলতেছি যে কেউ যেন ক্লাস বাদ না দিই। অপারেটিং সিস্টেমের একটা ক্লাস মিসিং গেলে অনেকখানি পড়া মিসিং। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি।